আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত বিখ্যাত শিশু সাহিত্যিক ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা চিত্রগ্রীব এই গল্পটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই চিত্রগ্রীব গল্পটি ধনগোপাল মুখোপাধ্যায়ের বিখ্যাত কে ন্যাক গ্রন্থের একটি অংশের উপর নির্ভর করে তৈরি হয়েছে। আর এই গল্পটির ছবি এঁকেছেন কে? যুধাজিৎ সেনগুপ্ত। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। এই গল্পটি ছবি ও কথার মাধ্যমে বলা হয়েছে। এই রীতিকে ছবিতে গল্প বলা বলা হয়ে থাকে। এবার আমি গল্পটি পড়া শুরু করছি। আমার এক বন্ধুর নাম ছিল করি, সে একটি হাতি। অপর বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব, সে একটি পায়রা। চিত্রিত বা রঙিন গিবরাজার তাকেই বলে চিত্রগ্রীব। প্রথমেই চিত্রগ্রীবের মা বাপের কথা বলি, শোনো। তার বাপ ছিল এক গেরোবাজ। সে বিয়ে করেছিল তখনকার এক সুন্দরী, সেরা সুন্দরী পায়রাকে। এক পুরনো বনেদি হড়করা বংশে সেই সুন্দরী জন্ম। চিত্রগ্রীবকে জগতে আনবার জন্য কবে ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে সেই কথা তার মায়ের অজানা নয়। কথক দেখো গল্পের শুরুতেই বলছেন যে আমার এক বন্ধুর নাম ছিল কড়ি, সে একটি হাতি। এই দেখো, কথকের একটি বন্ধু কড়ি, সে একটি হাতি। তারপর অপর আরেকটি বন্ধু, তার নাম চিত্রগ্রীব, সে একটি পায়রা। চিত্রিত বা রঙিন গিবরাজার তাকেই বলে চিত্রগ্রীব। কথক প্রথমেই বলছে যে চিত্রগ্রীবের প্রথমে বাপ মায়ের কথা বলি, তোমরা শোনো। চিত্রগ্রীবের বাবা ছিল এক গেরোবাজ প্রজাতির পায়রা। এই গেরোবাজ প্রজাতির পায়রা বিয়ে করেছিল তখনকার সেরা সুন্দরী এক পায়রাকে। এক পুরনো বনেদি অর্থাৎ অভিজাত হড়করা বংশে সেই সুন্দরীর জন্ম। চিত্রগ্রীবের মা কোন বংশের ছিল? পুরনো বনেদি হড়করা বংশের। চিত্রগ্রীবকে জগতে আনার জন্য কবে ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে সেই কথা চিত্রগ্রীবের মা জানতো। বাপ পাখি যদিও সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত প্রতিদিন ডিমে তা দেয়, তবুও সে বোঝে না কখন তার বাচ্চা জন্মাবে। মা পাখি ছাড়া আর কেউ সেই সুখবর পায় না। আমরা এখনো বুঝি না কিরকম সেই বেতার খবর, যার দ্বারা সে বুঝতে পারে যে ডিমের খোলার মধ্যেকার হলদে আর সাদা জিনিস পাখির ছানায় পরিণত হয়েছে। সে আরো জানে কেমন করে ঠিক জায়গায় ঠোকর দিতে হবে, যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে অথচ বাচ্চার কিছুমাত্র ক্ষতি হবে না। আমার কাছে এই এক অলৌকিক ব্যাপার। বাপ পাখি অর্থাৎ চিত্রগ্রীবের বাবা প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত ডিমে তা দেয়, তবুও কিন্তু সে বুঝতে পারে না যে কখন তার বাচ্চা জন্মাবে। মা পাখি ছাড়া কিন্তু বাচ্চা জন্মাবার খবর কেউ পায় না। তাই কথক বলছেন যে এখনো বুঝি না যে কি রকম সেই বেতার খবর, যার দ্বারা মা পাখি আগেই বুঝতে পারে যে ডিমের খোলার মধ্যেকার হলদে আর সাদা জিনিস কবে পাখির বাচ্চায় পরিণত হবে। সে আরো জানে কেমন করে ঠোকর দিলে ডিমের খোলাটি ভেঙে যাবে অথচ বাচ্চার কিছুমাত্র ক্ষতি হবে না। কথকের কাছে এটা যেন একটা অলৌকিক ব্যাপারের সমান, কারণ ভেতরে থাকা সবকিছুর খবর কিন্তু এই মা পাখি জানতে পারছে। আর এটা সত্যি একটি অলৌকিক ব্যাপার। তারপর দেখো, পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে। প্রথম, মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে প্রকাশ করে। দ্বিতীয়, যখন সে তাকে ডানা দিয়ে জড়িয়ে থাকে আর ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায়।
বাপ মা দুজনেই চিত্রগ্রীবকে পরম পরম স্নেহে জড়িয়ে থাকতো। মানুষের শিশুকে কোলে পিঠে নিয়ে আদর করলে যা ফল, বাপ মায়ের পাখার বেষ্টনে চিত্রগ্রীবেরও তাই হয়েছিল। অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে, আরাম পায়। বেশ মনে পড়ে, জন্মের দ্বিতীয় দিন থেকেই যখনই বাপ মার মধ্যে একজন কেউ খোপের মধ্যে উড়ে আসতো, তখনই কেমন করে বাচ্চার ঠোঁট দুখানা আপনা আপনি ফাঁক হয়ে যেত, আর তার লাল টুকটুকে দেহ হাঁপড়ের মতো ফেঁপে ফুলে উঠতো। কথক বলছেন, দেখো, পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে। প্রথম দৃশ্যটি কি, মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে বাইরে নিয়ে আসে। আর দ্বিতীয়টি হচ্ছে যখন সে তাকে ডানা দিয়ে জড়িয়ে থাকে আর ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায়। চিত্রগ্রীবের বাবা মা দুজনেই চিত্রগ্রীবকে খুব ভালোবাসার সাথে জড়িয়ে থাকে। মা কি করে, মা তার ছোট্ট শিশুকে কোলে পিঠে নিয়ে আদর করে। ঠিক তেমনি চিত্রগ্রীবের বাবা ও মা তাদের পাখার বেষ্টনে চিত্রগ্রীবকে জড়িয়ে রাখতো আদরে। এর ফলে কি হয়, যে অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে, আরাম পায়। আবার দেখো, এখানে কথা বলছেন যে বেশ মনে পড়ে, জন্মের দ্বিতীয় দিন থেকে যখন বাপ মার মধ্যে একজন কেউ খোপের মধ্যে উড়ে আসতো, তখন কেমন করে ছোট্ট চিত্রগ্রীবের ঠোঁট দুখানা নিজে থেকেই যেন ফাঁক হয়ে যেত, আর তার লাল টুকটুকে দেহ হাঁপড়ের মতো ফেঁপে ফুলে উঠতো। চুল্লিতে হাওয়া দেওয়ার জন্য ব্যবহৃত নলযুক্ত চামড়ার থলিকেই বলা হয় হাঁপড়। তারপরে দেখো, তখন বাপ কিংবা মা তার হাড় মধ্যে নিজের ঠোঁট পুড়ে দিয়ে দুধ ঢেলে দিত। তাদের খাওয়া ভুট্টা বীজ সেই দুধে পরিণত হয়েছে। আমি লক্ষ্য করলাম, বাচ্চার মুখে যে খাবার ঢেলে দিল তা খুব নরম। বাচ্চার বয়স যখন প্রায় 1 মাস, তখন পায়রা তাকে কোনো কঠিন বীজ খেতে দেয় না। আপন গলার মধ্যে কিছুকাল বীজটি রাখার ফলে যখন তা নরম হয়ে যায়, তখন তা বাচ্চার হজমের উপযোগী হয়। দেখুন, তার বাবা কিংবা মা তার হাঁ করা মুখের মধ্যে নিজের ঠোঁট পুড়ে দিয়ে দুধ ঢেলে দিত। তাদের খাওয়া ভুট্টা বীজ সেই দুধে পরিণত হতো। এখানে কথা বলছেন যে আমি লক্ষ্য করলাম, বাচ্চার মুখে যে খাবার ঢেলে দিত সেটা ছিল খুব নরম। কারণ ছোট্ট বাচ্চা, সে শক্ত খাবার খেতে পারবে না। বাবা মা কি করতো, শক্ত খাবারকে নিজেদের মুখে নরম করে তার বাচ্চাকে খেতে দিত। চিত্রগ্রীবের বয়স যখন প্রায় 1 মাস, তখনও তার বাবা মা তাকে কঠিন বীজ খেতে দিত না। তারা নিজেদের গলার মধ্যে কিছুক্ষণ বীজটি রাখতো। এর ফলে যখন বীজটি নরম হয়ে যেত, তখনই বাচ্চা ঠোঁটে দিত। এইটি কারণ এটি হজমের উপযোগী। দেখো, এখানে কি করে খাওয়াচ্ছে তার ছবি দেওয়া রয়েছে। চিত্রগ্রীব জবর খাইয়ে হপ্তা তিনেক যখন তার বয়স, তখন একদিন সে খোপের দরজায় বসে আছে। এমন সময় একটা পিঁপড়ে তাকে পেরিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছে। চিত্রগ্রীব খুব ভালো খায়। মানে সপ্তাহ তিনেক যখন তার বয়স, তখন একদিন সে খোপের দরজায় বসেছিল, আর এমন সময় একটা পিঁপড়ে তাকে পেরিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিল। এই দেখো, ছবির মাধ্যমে এখানে বুঝতেই পারছো, খোপের দরজার কাছে বসে আছে আর এক পিঁপড়ে এখানে রয়েছে। অমনি গোটা পিঁপড়েটা দু টুকরো হয়ে গেল। চিত্রগ্রীব মরা পিঁপড়েটার উপর নাক নামিয়ে আপন কীর্তি লক্ষ্য করে দেখতে লাগলো। আমরা আশা করতে পারি কৃতকর্মের জন্য সে লজ্জিত হলো। যাই হোক, জীবন আর কখনো সে পিঁপড়ে মারেনি। হপ্তা পাঁচেক বয়সে সে খোপ থেকে লাফিয়ে লাফিয়ে বার হয়ে খোপের সামনে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করলে। যখন চিত্রগ্রীবের খোপের সামনে পিঁপড়েটি আসছিল, তখন চিত্রগ্রীব কি করলো, পিঁপড়েটিকে দু টুকরো করে দিল। পিঁপড়েটার উপর নাক নামিয়ে তার আপন কাজ লক্ষ্য করে দেখতে লাগলো। কথক এখানে বলছেন যে আমরা আশা করতে পারি যে এই কাজের জন্য সে লজ্জিত হলো। এই ঘটনার পর সে কখনো আর জীবনে পিঁপড়ে মারেনি। হপ্তা পাঁচেক পর, অর্থাৎ সপ্তাহ পার হলে
সে খোপ থেকে লাফিয়ে বার হয়ে খোপের সামনে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করলো। ঠিক সেই সময় আমি এক আবিষ্কার করলুম। আগে জানতুম না পায়রারা কেমন করে আধির মধ্যে উড়েও অন্ধ হয় না। নিয়ত চিত্রগ্রীপের বাপকে লক্ষ্য করতে করতে একদিন নজরে পড়ল তার চোখের উপর একটি পাতলা পর্দা। ভাবলুম তার চোখে বুঝি ছানি পড়েছে, সে বুঝি দৃষ্টি শক্তি হারাতে বসেছে। আতঙ্কে হাতখানা বাড়িয়ে দিলুম তাকে মুখের কাছে টেনে এনে ভালো করে পরীক্ষা করবার জন্য। অমনি সে তার সোনালি চোখ খুলে ফেলে খোপের পিছন পানে টুপ করে সরে গেল। তবুও তাকে আমি চেপে ধরে ছাদের উপর নিয়ে গেলুম। তারপর বৈশাখের জ্বলন্ত সূর্যের আলোয় তার চোখের পাতা খুব ভালো করে পরখ করলুম। হ্যাঁ, রয়েছে বটে ঘুড়ির কাগজের মতো ফিনফিনে। কথক জিনিস আবিষ্কার করলেন। তিনি আগে জানতেন না যে পায়রারা কেমন করে অর্থাৎ ঝড়ের মধ্যে উড়েও অন্ধ হয় না। তিনি প্রতিনিয়ত চিত্রগ্রীপের বাপকে লক্ষ্য করতেন। একদিন তার নজরে পড়ল যে তার চিত্রগ্রীপের বাবার চোখের উপর একটা পাতলা পর্দা। তিনি ভাবলেন যে চিত্রগ্রীপের বাবার চোখে হয়তো ছানি পড়েছে, সে বুঝি তার দৃষ্টি শক্তি অর্থাৎ দেখার ক্ষমতাকে হারাতে বসেছে। আর এই আতঙ্কেই তিনি হাতখানা বাড়িয়ে দিলেন তাকে মুখের কাছে টেনে এনে ভালো করে পরীক্ষা করবার জন্য যে তার চোখ ঠিক আছে কি নেই। অমনি সে তার সোনালি চোখ খুলে ফেলে খোপের পিছন পানে টুপ করে সরে গেল। তবুও তাকে কথক চেপে ধরে ছাদের উপর নিয়ে গেল। তারপর বৈশাখ মাসের জ্বলন্ত সূর্যের আলোয় তার চোখের পাতা খুব ভালো করে পরীক্ষা করলেন। হ্যাঁ, রয়েছে বটে, তবে সেটি ঘুড়ির কাগজের মতন ফিনফিনে অর্থাৎ পাতলা। তাহলে চিত্রগ্রীপের বাবার চোখে পর্দা ছিল, তবে সেটা শক্ত নয়, একদম ঘুড়ির কাগজের মতন ফিনফিনে পাতলা। এমনি করে আমি জানতে পারলুম যে এই পর্দাটি তার চোখ রক্ষা করে। এরই সাহায্যে ওই পাখি আধির মাঝে বা সোজা সূর্যের পানে উঠতে পারে। 2 হপ্তা বাদে চিত্রগ্রীপ ওড়ার শিক্ষা পেলে। পাখি হয়ে জন্মালেও সে শিক্ষা খুব সহজ হয়নি। প্রথম শিক্ষা দেবে তার বাপ মা, আমিও সাধ্যমতো শেখাতে লাগলো। প্রতিদিন কয়েক মিনিটের জন্য আমি তাকে কবজির উপর বসাই। তারপর হাতখানা অনেকবার উপর নিচে করে দোলাতে থাকি। সেই অস্থির ভারের উপর আপনাকে স্থির রাখবার চেষ্টায় তাকে ঘন ঘন ডানা খুলতে ও বন্ধ করতে হয়। এতে তার উপকার হয়, কিন্তু আমার শিক্ষা ওইখানেই শেষ। কথক জানতে পারলেন যে এই পর্দাটি অর্থাৎ চিত্রগ্রীপের বাবার চোখে দেওয়া পর্দাটি তার চোখকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? আধি অর্থাৎ ঝড়ের মাঝে আবার সূর্যের কাছে উঠতে যাওয়ার সময় এই পর্দাটি চোখকে রক্ষা করে সূর্যের প্রচন্ড আলো থেকে আর ঝড়ে ধুলোবালি থেকে। 2 হপ্তা পরে চিত্রগ্রীপ ওড়ার শিক্ষা পেল, কিন্তু পাখি হয়ে জন্মালেও সেই শিক্ষা খুব সহজ হয়নি। প্রথমে ওড়ার শিক্ষা তার বাবা মা দেবে, কিন্তু কথকও তার সাধ্য মতো তাকে উড়াতে শেখাতে লাগলেন। প্রতিদিন তিনি কয়েক মিনিটের জন্য তার কবজির উপর বসান। তারপর হাতখানাকে অনেকবার উপর নিচে করে দোলাতে থাকেন। চিত্রগ্রীপ সেই অস্থির দ্বারের উপর নিজেকে স্থির রাখবার চেষ্টায় ঘন ঘন ডানা খুলতে আর বন্ধ করতে লাগে। এতে উপকার হয়, কিন্তু কথকের এখানেই শিক্ষা যেন শেষ। যাই হোক, জ্যৈষ্ঠ মাস শেষ হবার অনেকদিন আগেই তার বাপ ছেলের শিক্ষার ভার নিলেন। সেদিন সারাদিন দক্ষিণা বাতাসে শহরের উপরকার আকাশ স্তব্ধ হতে পারেনি। সেই বাতাস সবে মাত্র থেমেছে। আকাশ স্বচ্ছ নির্মল, উজ্জ্বল নীলকান্ত মণির মতো। চারিদিক এমন পরিষ্কার যে অনেক দূর পর্যন্ত শহরে গৃহচূড়া দেখা যাচ্ছে। আরো দূরে মাঠ, বাগান, শস্যক্ষেত্র নজরে পড়ছে। বাপ উড়ে বেড়াচ্ছিল, নেমে এসে ঠিক তার পাশে এসে বসলো। ছেলের পানে কেমন এক অদ্ভুত রকম এসে চাইলে।
তার মানে যেন বলিকুড়ের সর্দার, বয়স তো প্রায় 3 মাস হলো, এখনো ওড়বার সাহস হয় না? তুই কি বল দেখি, পায়রা না কেঁচো? বেলা প্রায় 3 মিনিটের 3টের সময় চিত্রগ্রীব ছাদের পাকা পাঁচিলের উপর রোদ পোহাচ্ছিল। কত কি বলছেন যে যাই হোক, জ্যৈষ্ঠ মাস শেষ হবার কয়েকদিন আগেই চিত্রগ্রীবের বাবা চিত্রগ্রীবের ওড়ার ভার নিলেন। সেই দিন সারাদিন দক্ষিণা বাতাসে কিন্তু শহরের উপরকার আকাশ গরম হতে পারেনি। সেই বাতাস সবেমাত্র থেমেছে। আকাশ একদম স্বচ্ছ, পরিষ্কার, উজ্জ্বল নীলকান্তমণির মতো। চারিদিকে এমন পরিষ্কার যে অনেক দূর পর্যন্ত শহরের গৃহচূড়া অর্থাৎ বাড়িগুলোর চূড়া যেন দেখা যাচ্ছে। আরো দূরে মাঠ, বাগান, শস্য ক্ষেত্র সবই চোখে পড়ছে। চিত্রগ্রীবের বাবা উড়ে বেড়াচ্ছিল, নেমে এসে চিত্রগ্রীবের পাশে এসে বসলো। সে ছেলের দিকে এক অদ্ভুত রকমে তাকালেন। আর কি বললেন যে বলি, উড়ে সর্দার, বয়স তো প্রায় 3 মাস হলো, এখনো উড়বার সাহস হয় না? তুই কি বল দেখি, পায়রা না কেঁচো? বেলা প্রায় 3টের সময় চিত্রগ্রীব ছাদের পাকা পাঁচিলের উপর রোদ পোহাচ্ছিল। দেখো, এখানে ছাদের পাঁচিলের কাছে বসে চিত্রগ্রীব রোদ পোহাচ্ছে। তারপর দেখো, কিন্তু গাম্ভীর্যের অবতার চিত্রগ্রীব কোনো জবাব দিলে না, স্থির হয়ে বসে রইল। দেখে বাপের অসহ্য বোধ হলো। সে পায়রার ভাষায় বক বক কুম করে ছেলেকে ভর্ৎসনা করতে লাগলো। বকুনি এড়াবার জন্য চিত্রগ্রীব যতই সরে বসে, বাপও তত এগিয়ে যায়, ডানার ঝাপট দিয়ে বকানিও থামে না। চিত্রগ্রীব কেবলই সরে সরে বসতে লাগলো, বুড়ো কিন্তু তাতে নিরস্ত হলো না। সেও তার সঙ্গে লেগেই রইল। বকুনির মাত্রাও বেড়ে গেল। ছেলেকে ঠেলতে ঠেলতে পাঁচিলের শেষ প্রান্তে এমন জায়গায় উপস্থিত করলে যে উপর থেকে গড়িয়ে পড়া ছাড়া তার আর কোনো উপায় রইল না। চিত্রগ্রীবের পা ফসকে গেল। আধ ফুট পড়তে না পড়তেই সে তার ডানা মেলে উঠতে শুরু করলেন। যখন চিত্রগ্রীবের বাবা চিত্রগ্রীবকে ওড়ার জন্য কিছু কথা শোনালো, তখন কিন্তু চিত্রগ্রীব গোমড়া মুখ হয়ে রইল। সে তার বাবার কোনো কথা জবাব দিল না। এটা দেখে তার বাবার খুব অসহ্য বোধ হলো। আর সে পায়রাদের ভাষায় বকম বকম করে ছেলেকে বকাবকি করলো। আর এই বকাবকি এড়ানোর জন্য চিত্রগ্রীব সরে বসতে লাগলো। তার বাবাও কিন্তু ততই এগিয়ে যায় আর ডানা ঝাপট দিয়ে আরো বকতে থাকে। চিত্রগ্রীব কেবলই সরে সরে বসতে লাগে, কিন্তু তার বাবা হাল ছেড়ে দেয় না। সেও চিত্রগ্রীবের সঙ্গে লেগে থাকে। বকুনির মাত্রা বেড়ে যায়। সে চিত্রগ্রীবকে আরো বকতে থাকে। ছেলেকে ঠেলতে ঠেলতে পাঁচিলের শেষ প্রান্তে এমন একটা জায়গায় উপস্থিত করে যে উপর থেকে গড়িয়ে পড়া ছাড়া আর তার কোনো উপায় রইল না। দেখো কেমন চিত্রগ্রীব উপর থেকে গড়িয়ে পড়ছে। চিত্রগ্রীবের এর ফলে চিত্রগ্রীবের পা ফসকে গেল। আধ ফুট পড়তে না পড়তে সে তার ডানা মেলে উঠতে শুরু করল। সকলের পক্ষে কি আনন্দের কথা! তার মা নিচে জলে ডুব দিয়ে বৈকালের প্রসাধন সম্পন্ন করছিল। ব্যাপার দেখে সিঁড়ি দিয়ে উঠে এসে ছেলের সঙ্গে উঠতে শুরু করলো। ছাদের উপর অন্তত মিনিট 10 চক্রাকারে উড়ে তারা নেমে এলো। ছাদে পৌঁছে মা দুস্তর মাফিক ডানা গুটিয়ে স্থির হয়ে বসলো। কিন্তু চিত্রগ্রীবের কথা অন্য। ছোট ছেলে ঠান্ডা গভীর জলে গিয়ে পড়লে যেমন ভয় পায়, তারও তেমনই অবস্থা। তার সারা দেহ কাঁপছে। নেমে এসেও ছাদের উপর পা পাততে পারছে না। তার তাল সামলাবার জন্য ডানা ছটপট করে সে পিছলে বেড়াতে লাগলো। পায়ে যেন চাকা বাঁধা আছে। উত্তেজনায় সে হাঁপাচ্ছে। তার মা এগিয়ে গিয়ে তার গা ঘেঁষে দাঁড়ালো। কাজ ঠিক মতো সম্পন্ন হয়েছে বুঝে চিত্রগ্রীবের বাপ তৃপ্ত মনে স্নান করতে নেমে গেল। চিত্রগ্রীব যখন উঠতে লাগলো তখন সকলেরই যেন আনন্দ হলো। দেখো কথক আর তার বন্ধুরা দেখো হাততালি দিচ্ছে কেমন। তার মা তখন নিচে জলে ডুব দিয়ে বৈকালের সাজগোজ সম্পন্ন করছিল। এই ব্যাপারটি দেখে সিঁড়ি দিয়ে উঠে ছেলের সঙ্গে উঠতে শুরু করলে। তো ছাদের উপর অন্তত 10 মিনিট চক্রাকারে উড়ে তারা নিচে নেমে এলো। ছাদে পৌঁছে মা
দুস্তর মাফিক। ফাঁদে পৌঁছে মা দুস্তর মাফিক অর্থাৎ যথারীতি ডানা গুটিয়ে স্থির হয়ে বসে রইল। কিন্তু চিত্রকীপের কথা অন্য। ছোট ছেলে ঠান্ডা গভীর জলে গিয়ে পড়লে যেমন ভয় পায়, ঠিক তেমনই সেও ভয় পেয়েছিল। তার সারা দেহ কাঁপছে, নেমে এসেও ছাদের উপর সে পা ঠিক করে পাততে পারছে না। এই দেখো, ছবি দেখো এখানে। তাল সামলানোর জন্য ডানা ছটপট করে সে পিছলে বেড়াতে লাগলো। পায়ে যেন তার চাকা বাঁধা আছে, উত্তেজনায় সে হাঁপাচ্ছে। তার মা এগিয়ে এলো, তার গা ঘেঁষে দাঁড়ালো। কাজ ঠিক মতো শেষ হয়েছে বুঝে চিত্রগ্রীপের বাপ তৃপ্ত মনে স্নান করতে নেমে গেল। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে এই গল্পটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।